ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অনলাইন লার্নিং উইথ রিজু। তো কলকাতা পুলিশ এসআই এবং সার্জেন্টের প্রিলি এক্সামিনেশন সদ্য সমাপ্ত হয়েছে। এই পরীক্ষার এক্সপেক্টেড কাট অফ এবং তার অ্যানালিসিস, কোশ্চেন পেপার অ্যানালিসিস নিয়ে এই ভিডিওটা নিয়ে এসেছি। তো ফার্স্ট আমরা দেখব কোশ্চেন পেপারের অ্যানালিসিস। কোশ্চেন পেপার অ্যানালিসিস করার জন্য আমি দুটো ফ্যাক্টর দেখব, যে কোশ্চেনের কী টাইপের কোশ্চেন ছিল, ট্রিকি ছিল কি না। তো মোস্ট অফ দ্য কোশ্চেন, বেশিরভাগ কোশ্চেন এসআই যে পেপারে হয়েছে সেগুলো বিগত বছরের টাইপেই কিন্তু হয়েছে, কোনো ডিফারেন্ট কিছু নেই। সব কোশ্চেনগুলো স্ট্রেট ফরওয়ার্ড ছিল। 4 থেকে 5টা কোশ্চেন ছিল একটু ট্রিকি। যেমন ধরো একটা ওয়ার্ল্ড জিওগ্রাফি ছিল 2-3টে কোশ্চেন। ফার্স্ট একটা কোশ্চেন মাদাগাস্কার আইল্যান্ড, সেটা কোন কোথায় আছে, এরকম একটা কোশ্চেন ছিল, আফ্রিকা মহাদেশে আছে। একটা কোশ্চেন ছিল যে রিট নিয়ে, যে হায়ার কোর্ট লোয়ার কোর্টকে যে বা কোনো ব্যক্তিকে কী রিটের মাধ্যমে কোনো অর্ডার করাতে পারে। তো এক্ষেত্রে কোশ্চেনগুলো ট্রিকি ছিল, একটু বুঝে করার প্রয়োজনীয়তা ছিল। আরেকটা কোশ্চেন ছিল ন্যাচারাল ভেজিটেশন, উত্তর পূর্ব ভারতের রাজ্যে কী ধরনের উদ্ভিদ, স্বাভাবিক উদ্ভিদ দেখতে পাওয়া যায়। এই কোশ্চেনগুলোর অ্যান্সার কি অলরেডি আমি পোস্ট করেছি। তো কোশ্চেনগুলো কিন্তু একটু ট্রিকি ছিল। আরেকটা আয়তন বৃদ্ধি, কোন পদার্থ তরল থেকে কঠিন হলে আয়তন হ্রাস পায়, এই কোশ্চেনটাও কিন্তু কঠিন ছিল। তো মোটের উপর বলা যায় বেশিরভাগ কোশ্চেন স্ট্রেট ফরওয়ার্ড, তবে দু একটা কোশ্চেন ছিল যেগুলো কিন্তু দু একটা না, খুব বেশি 5টা হবে কোশ্চেন ডিফিকাল্ট ছিল, ইন দ্য সেন্স ট্রিকি ছিল। তো এটা হয়ে গেল জিকে এর বেশিরভাগ কোশ্চেন করা যেত। এরপর আমি আসি ম্যাথের কোশ্চেনগুলো। তো ম্যাথের কোশ্চেনগুলো যখন আমি দেখলাম তখন একটা জিনিস আমার মনে হলো যে ম্যাথের আমাদের যে কোশ্চেনের প্রিভিয়াস ইয়ার যারা কোশ্চেন সলভ করেছে, মানে বিগত বছরের ডাব্লিউবিপি, কেপি ইত্যাদি, তো সেই টাইপের কোশ্চেনই কিন্তু আছে। মিক্সচার আছে, সেখানে তোমার লাভ ক্ষতি আছে, সব ধরনের কোশ্চেন কিন্তু অ্যারিথমেটিক যেটাকে বলা হয় সেটাই কিন্তু আছে। অর্থাৎ কেউ যদি ঠিকঠাক টাইমলি প্র্যাকটিস করে, এবং সুবীর দাসের বইটা যদি কেউ ঠিকঠাক প্র্যাকটিস করেছে, 1 ইয়ার 1 বছরে কমপ্লিট করেছে ভালোভাবে, তার পক্ষে কিন্তু এই কোশ্চেনটা সলভ করা খুব একটা কঠিন, মানে সহজ হবে, কঠিন হবে না, খুবই সহজ হবে। তো এটা ছিল ম্যাথের পোর্শন। রিজনিংয়ের কোশ্চেনগুলো অ্যাজ ইট ইজ, মানে হালকাই ছিল। তো এটা ছিল রিভিউ না দেখে কোনো কিছু বলা যায় না, কারণ রিভিউ ছাড়া কিন্তু কোনো কোশ্চেন পেপারকে অ্যানালিসিসও, মানে ঠিকঠাক অ্যান্সার কি বলো আর কাট অফ বলো বলা যায় না। তো এটা করার পর আমি তোমাদের কাছে সার্বিকভাবে কাট অফ নিয়ে একটা ডিসকাশন করছি। এই পরীক্ষাটা গ্র্যাজুয়েট লেভেলের একটা পরীক্ষা, গ্র্যাজুয়েট লেভেলের একটা অফিসার র্যাঙ্কের পরীক্ষা। স্বাভাবিকভাবেই কিন্তু এই চাকরির এক্সপেকটেশন বা মেরিট আলাদা টাইপের ডিমান্ড করে। একজন ডাব্লিউবিপি কনস্টেবলের যে একটা মেরিট দেখা হবে, একটা এসআইয়ের ক্ষেত্রে মেরিটটা কিন্তু একটু ভালো দেখা হবে, এটাই কিন্তু বাস্তব। সেক্ষেত্রে বলা যায় যে এসআইয়ের কাট অফ এই বছর, মানে আমার ধারণা অনুযায়ী, আমি অ্যাকুরেট নাও হতে পারি, কিন্তু আমার ধারণা অনুযায়ী জেনারেলদের 115 থেকে 120 বা খুব বেশি 125, 115 থেকে 125, এটা কিন্তু রেঞ্জ আমি জেনারেলদের কাট অফ বলছি। এবার এসটিএসসি কম্পারেটিভলি কম হবে, ওটা আমি জেনারেলদের বললাম। এরপর এসটিএসসি বা আদার্স ক্যান্ডিডেটদের জন্য কম হবে। জেনারেল একজন মেল ক্যান্ডিডেটের কথা বলছি, জেনারেল মেল ক্যান্ডিডেট কিন্তু 115 থেকে 100, মানে 25 তক রেঞ্জ করে দিচ্ছি, অতটা পর্যন্ত যেতে পারে। কারণ অনেকগুলো কোশ্চেন ছিল এবং কম্পিটিশানটা যেহেতু দিনকে দিন, মানে যেটাকে বলা হয় ইনক্রিজ হচ্ছে, বাড়ছে, মেরিট, স্টুডেন্টদের মেরিটটাও সেই অর্থে বাড়ছে। বিভিন্ন ধরনের অনলাইন অফলাইন সোর্স কিন্তু অনেক বেশি হয়ে গেছে, যার কারণে 2 বছর আগে অর্থাৎ 2019 সালে যখন আমি প্রিলি কোয়ালিফাই করেছিলাম, তখনও কিন্তু ভালো কাট অফ ছিল। আবগারের প্রিলি, সেটাও আমি কোয়ালিফাই করি। সেক্ষেত্রে আমি মাঠ পারিনি, কিন্তু এই পরীক্ষাগুলো দেওয়ার অভিজ্ঞতা আমার আছে। সেই জন্য বলছি যে এই পরীক্ষাগুলো দেওয়ার আগেও বলেছি তোমাদেরকে যে কোশ্চেন, নাম্বার অফ কোশ্চেন অ্যাটেম্পটটা কিন্তু বেশি হওয়া দরকার। যারা 100টা কোশ্চেনের মধ্যে মোটামুটি 80-75টা অ্যাটেম্প করে এসেছে এবং এরর বা ভুল 10% বা 15% রেঞ্জের মধ্যে আছে, তারা কিন্তু সাকসেসফুলি পাস করবে এই পরীক্ষাটায়। তবে এই পরীক্ষার সবচেয়ে চ্যালেঞ্জিং বিষয় হচ্ছে তোমার মেন পরীক্ষা। চ্যালেঞ্জিং এই কারণেই বলছি যে এর মাঠ হওয়ার পর যে সমস্ত স্টুডেন্টরা থাকবে তাদের জন্য ডেসক্রিপটিভ ইংলিশ, ডেসক্রিপটিভ বেঙ্গলি এবং জিকে ইত্যাদি, এগুলো সব কিন্তু ডেসক্রিপটিভ মোডে হয়। ডেসক্রিপটিভ মোডে বিগত বছরে যে ডাব্লিউবিপি এসআইয়ের পরীক্ষা আমরা দেখেছি, সেক্ষেত্রে অনেকটাই কিন্তু কোয়েশ্চেনগুলো স্ট্রেট ছিল, মানে লেখা যেত। তবে ধীরে ধীরে কি হয় বলা যায় না, কিন্তু তোমাদের ডেসক্রিপটিভ মোডে কিন্তু যাদের নাম্বার ভালো আসছে, 120, 15-120 যেটা আসছে, তারা কিন্তু এখন থেকেই মানে স্টাডি শুরু করে দাও। ডেসক্রিপটিভ মোডে লেখা, কোশ্চেন অ্যান্সার লেখা
এবং বাংলা এবং ইংলিশের জন্য আমি নিজে WBCS মেন পরীক্ষা 4 বার দিয়েছি। আমার যদিও আমি কোয়ালিফাই করিনি, তো একটা অভিজ্ঞতা আছে যে ইংলিশ বাংলা লেখার ক্ষেত্রে কী ধরনের একটা স্ট্যান্ডার্ড বজায় রাখতে হয়, মোটামুটি একটা জানি। তো ইংলিশের ডেসক্রিপটিভ অ্যান্সার রাইটিং আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এবং তোমাদেরকে শেখাবো কিছু কিছু জিনিস ট্রিক, কীভাবে স্টার্ট করা যায়, কীভাবে সেন্টেন্স স্ট্রাকচারিং করা হয় ইংরেজির ক্ষেত্রে। তো এগুলোর জন্য তোমরা কিন্তু আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, চ্যানেলটা এই ভিডিওটা অবশ্যই লাইক করবে। তো শেষ তক্ষ দেখো, এই ছিল কিন্তু কোশ্চেন পেপারের অ্যানালিসিস। কোশ্চেন পেপারের যা ওয়েট বিগত 2-3 বছর যা রকম পরীক্ষা হচ্ছে সেই টাইপের ছিল, স্ট্রেট ফরওয়ার্ড জিকে কোশ্চেন, কারেন্ট অ্যাফেয়ার্সও স্ট্রেট ফরওয়ার্ড ছিল, কিন্তু ওয়ার্ল্ড জিওগ্রাফিটাতে অনেকগুলো কোশ্চেন কিন্তু দিয়েছে। আচ্ছা, একটা কোশ্চেন ছিল ওয়েলিংটনটা অ্যান্সার হতো, মানে কোশ্চেনটা ছিল নিচের কোনটি নেই, মানে যে কোশ্চেনটা ভালোভাবে পড়বে, মাইনিউটলি পড়বে, সেই কিন্তু ঠিকঠাকভাবে উত্তর করতে পারবে। শেষে নেই বা নয় এই টাইপের ওয়ার্ড রাখা মানে ওই পরীক্ষার হলে কম সময়ের মধ্যে ভুল হওয়ার একটা স্কোপ থেকে যায়। তো মোটের ওপর তোমাদের সঙ্গে এটাই বলার ছিল যে যাদের স্কোর 115 থেকে 125, একটা বড় রেঞ্জ ধরছি, কারণ এটার মধ্যে অনেকটাই এসে যাচ্ছে 115। তো জেনারেল একটা মেল ক্যান্ডিডেট যদি এই নাম্বার হয়, তুমি কিন্তু প্রিপারেশান শুরু করতে পারো এবং ভালোভাবে প্রিপারেশানটা স্টার্ট করে দাও। এটার পরবর্তী ক্ষেত্রে ডেসক্রিপটিভ রাইটিংয়ের জন্য অনেক ক্ষেত্রে কাজে লাগে। ডেসক্রিপটিভ রাইটিং বা ডেসক্রিপটিভ প্র্যাকটিস কিন্তু খুব কম স্টুডেন্টরা করে, আর এই মুহূর্তে মাঠের জন্য প্রিপারেশনটাও চালু করে দাও। কারণ এদের প্রিলি এক্সাম হলো, এবার প্রিলি এক্সামের 3 মাস বা 3.5 মাস এরকম একটা ডেপুটেশনে, কিন্তু আমরা যখন ডেপুটেশন দিতে গিয়েছিলাম তখন তারা বলেছিল যে 3 মাসের মধ্যেই কিন্তু আমরা সমস্ত রেজাল্ট বার করব। তার 3 মাস যাদের বডি ওয়েট বেশি আছে তারা আগের থেকে জগিং ইত্যাদির মাধ্যমে নিজের বডি ওয়েটটা কমাও। দেখছো তোমার স্কোর 140-45 হচ্ছে, সেক্ষেত্রে তুমি বডি ওয়েটটা এখন থেকে কমানোর চেষ্টা করো এবং মাঠের জন্য হালকা হালকাভাবে প্রিপারেশন করো, কারণ তুমি পাস করবে। যারা 125-30 এরকম মার্ক আসছে তারা কিন্তু পাস করার সম্ভাবনাটি তীব্র আছে, ঠিক আছে? তো এটুকুই বলার ছিল। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিওস অ্যান্ড প্লিজ ডু শেয়ার মাই চ্যানেল ভিডিওস।